ঐতিহাসিক ১লা জুলাই আজ ২৪-এর দিনে নতুন গতি পায় রক্তাক্ত জুলাই গণ আন্দোলন। বৈষম্য বিরোধী আন্দোলনের চূড়ান্ত এই অভিযাত্রার মধ্য দিয়েই পতন হয় ১৫ বছরের স্বৈরাচারী শাসনের। রক্তগঙ্গা পেরিয়ে সেই আন্দোলন চূড়ান্ত রূপ নেয় ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর মাধ্যমে। রক্তভেজা সেই আন্দোলনে জীবন উৎসর্গ করে শিক্ষার্থী, রিকশাওয়ালা, নবজাতক শিশু থেকে শুরু করে দিনমজুর সহ অন্তত ১৪০০ মানুষ। সেই গৌরবের কতটা রক্ষা করতে পেরেছেন বিপ্লবীরা? রিপোর্ট মুহিবুল্লাহ মুহিবের। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ রক্তাক্ত অধ্যায়ের নাম জুলাই, যার সূচনা ছাত্র অধিকার পরিষদের কোটা সংস্কার আন্দোলনে, যেখান থেকে দানা বাঁধে অযৌক্তিক কোটা প্রথা বিলোপের দাবি। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালে আদালতের রায়কে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে বাড়তে থাকে অসন্তোষ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হয় বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ। শিক্ষার্থীরা দাবি তোলে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতের। সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট পালিত হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর অনাস্থার কারণে আন্দোলন হতে থাকে তীব্র থেকে তীব্রতর। এর আগেও জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দিয়ে তা বাস্তবায়নে গড়িমসি করে শেখ হাসিনা সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়তে থাকে সরকারের অনিয়ম, দুর্নীতি আর নানা অসঙ্গতিতে মানুষের ঘৃণা আর ক্ষোভ। কোটা সংস্কারের ৪ দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয় শিক্ষার্থীদের লাগাতার কর্মসূচি। ২ থেকে ৬ জুলাই দেশে ছড়িয়ে পড়ে দ্রোহের আগুন। আসে বাংলা ব্লকেডের মতো কর্মসূচি। ওই কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ ও পুলিশের পেটোয়া বাহিনী। আন্দোলনরত শিক্ষার্থীরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয় ১৪ জুলাই। দিনটিতেই শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি নামে তাচ্ছিল্য করেন। তা আন্দোলনের আগুনে ঘি ঢালে। আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে গোটা বাংলাদেশে। মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? শেখ হাসিনার সেই ব্যঙ্গ বিদ্রুপ করে দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে রাজপথে। এদিন পুলিশের গুলিতে শহীদ হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু সাইদ সহ ৫ জন। এরপর কমপ্লিট শাটডাউনের সাথে চলে সর্বাত্মক অবরোধ। বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট। দেশে বিদেশে বাড়তে থাকে সরকার বিরোধী জনমত। সমন্বয়ক নাহিদ ইসলামকে গুম করে রাষ্ট্রীয় বাহিনী। পরে গুরুতর আহত অবস্থায় পূর্বাচলে ফেলে যাওয়া হয় তাকে। একদিকে চলে গ্রেফতার, নির্যাতন, হত্যা, অন্যদিকে সমন্বয়কদের সাথে সমঝোতা করতে সরকারের ৩ প্রতিনিধির বৈঠক। ৮ দফা দাবি থেকে ২২ জুলাই ৪ দফা দাবি জানিয়ে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেন নাহিদ ইসলাম, যেখানে ইন্টারনেট চালু, ক্যাম্পাস থেকে আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার করে ক্যাম্পাস চালু এবং কারফিউ প্রত্যাহারের ঘোষণা আসে সরকারের পক্ষ থেকে। ততক্ষণে আন্দোলনে ঝরে যায় অসংখ্য প্রাণ, আহত হাজারো মানুষ। তাদের তালিকা তৈরি ও হামলায় জড়িতদের চিহ্নিত করার দাবি ওঠে ২৫ জুলাই। ২৬ জুলাই নাহিদ ইসলাম সহ ৩ সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী। ২৭ তারিখে আরও ২ সমন্বয়ককে নেওয়া হয় ডিবি হেফাজতে। ২৮ তারিখ রাতে তাদেরকে জাতির সামনে এনে করা হয় সংবাদ সম্মেলনের নাটক। এরই মধ্যে সারা দেশের দেয়াল ছেয়ে যায় গ্রাফিতিতে। হত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে ৩১ জুলাই সারা দেশে পালন করা হয় মার্চ ফর জাস্টিস। ১ আগস্ট ছেড়ে দেয়া হয় গোয়েন্দা হেফাজতে থাকা ৬ সমন্বয়ককে। ২ আগস্ট শুক্রবার সারা দেশে চলে গণদোয়া ও গণমিছিল। ৩ তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো জনতার জমায়েত। সেখান থেকেই আসে
অসহযোগ আন্দোলনের রূপরেখা। বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে আসে সরকার পতনের এক দফা ঘোষণা। সেই উত্তাল আগস্টে চারদিক থেকে লাশের খবরের মাঝেই 6 আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা। পরিস্থিতি বিবেচনায় একদিন এগিয়ে 5 আগস্টেই কর্মসূচি পালনের ঘোষণা আসে। 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সেদিনই ফ্যাসিস্টের মসনদ চূর্ণ করার চূড়ান্ত ঘোষণা। সেই ঘোষণার পর রাত থেকেই কারফিউ ভেঙে ঢাকার দিকে ছোটে জনতার ঢেউ। 5 আগস্ট সকালেই অন্যরকম রাজধানী শহরের কোথাও কোথাও ধ্বংসস্তূপ। এরই মধ্যে উত্তরার থেকে গণভবন অভিমুখে আসতে থাকে জনস্রোত। এরপর ঢাকার প্রতিটি প্রবেশমুখ থেকে নামে জনতার ঢল। সকল দাম্ভিকতার অবসান ঘটিয়ে নিজের জীবন বাঁচাতে ছোট বোন রেহেনাকে নিয়ে প্রতিবেশী ভারতে পালান শেখ হাসিনা। এত রক্ত আর এত জীবনের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল এদেশের মানুষ, সেই স্বপ্ন পূরণের পথে কতটা হাঁটছে বাংলাদেশ, এই প্রশ্ন এখন সবার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।